ঘুষ, দুর্নীতি, মাদক, অস্ত্র কিংবা মানব পাচারের মতো সন্ত্রাস অর্থের যে বেআইনি প্রবাহ তৈরি করে তাই কালো টাকা। তবে নির্বাচন জেতা কিংবা আধিপত্য বিস্তার, ব্যবসা বাণিজ্যের রন্ধ্রে রন্ধ্রে এই কালো টাকাওয়ালাদেরই দৌরাত্ম্য। কারণ অবৈধ এসব অর্থকেই মূল অর্থনীতিতে ঢোকার সুযোগ করে দেয়া হয় সরকারি নীতি আর আইনের মাধ্যমে। বলা হয়, স্বাধীনতার পর থেকে বেআইনি এমন সুযোগ করে দেয়া হয়েছে কম করে ২১ বার। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন কালো অর্থনীতির এই দিকটির মূলোৎপাটন নিয়ে কথা হচ্ছিল, তখনও অন্তর্বর্তী সরকারের বাজেটে রাখা হয় কালো টাকা সাদা করার চিরাচরিত নিয়ম। কিছুটা বেশি করে ধরে বলা হয়, ১৫% কর দিলে প্রশ্ন করা হবে না অর্জিত এসব টাকার উৎস কি। ফ্ল্যাট কেনায় চিরাচরিত কালো টাকা সাদা করার অসাংবিধানিক ও বৈধ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক এই নীতির বিরোধিতা করেন সুশীল সমাজ ও অর্থনৈতিক বিশ্লেষকরা। রোববারের এই উপদেষ্টা পরিষদের সভায় মূলত এ নিয়ে সিদ্ধান্ত নেয় সরকার। এখানে প্রয়োজনীয় সংশোধন শেষে প্রস্তাবিত বাজেটকে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে এখানে পাশ হয় গেল অর্থ বছরের সংশোধিত বাজেটও। এনবিআর চেয়ারম্যান জানান, বিশেষ কর দেওয়ার মাধ্যমে বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত বিধান বিলোপ করা হয়েছে। তার ভাষায়, কালো টাকা সাদা করার সুযোগ না থাকলেও অপ্রদর্শিত অর্থ অতিরিক্ত কর দিয়ে আয়ের হিসেবে আনা যাবে। এতে দিতে হবে নির্ধারিত ৩০% করের সঙ্গে আরও ১০% কর। কালো টাকা সাদা করার কোনো বিধান অবশিষ্ট নাই আমাদের আইনে। তারপর আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে যারা আগে টাকা দেখায় নেয় তাদের কি হবে? তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না, এবং এটা নিয়ে আপনারা অথবা আমাদের কেউ কিন্তু এটা নিয়ে কেউ আপত্তি করে নাই। যেটা বলেছে যে যেটা বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টে স্কোয়ার মিটার অনুযায়ী ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করতো, তাতে রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত। সেটা আমরা এবার 5 গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি ছিল, স্যাররা যেটা ঠিক করলেন যেটা আমরা বিলোপ করে দিয়েছি। অনুমোদিত বাজেটে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির আগাম কর ৭.৫% পরিবর্তে ২% করা হয়েছে। উৎসে কর অব্যাহতি দেওয়া হয়েছে রিসাইক্লিং প্রক্রিয়ায় তুলা উৎপাদনে। এছাড়া কর অব্যাহতি দেওয়া হয়েছে নারী উদ্যোক্তা পরিচালিত বিউটি পার্লারে, বল পয়েন্ট, হার্টের রিং ও চোখের লেন্স আমদানিতে। কর কমানো হয়েছে সৌরশক্তি ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে। এ নিয়ে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ও সচিব বলেন, অনেক সমালোচনা আছে, কিন্তু দেশের ভঙ্গুর এই অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেটকে অনেকে ইতিবাচক হিসেবেও মূল্যায়ন করছেন। হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে, মেইনলি এটা বাজেট সাপোর্ট আসছে, সেটা প্রায় 2.3 বিলিয়ন ডলার। যাই হোক, আমি ব্র্যাক করছি না, আমি খুব ইসে করছি না, অহংকার বলছি এটা হচ্ছে। এটা হলো প্রুফ যে আমাদের পারফরম্যান্স সবার সম্মিলিত, ব্যবসায়ী বলুন, ইন্ডিভিজুয়াল বলুন, অত্যন্ত সন্তোষজনক না হলে এটা আশ্বস্ত। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ আরও প্রায় ১০,০০০ কোটি টাকা বাড়িয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের শর্ত হিসেবে রপ্তানি নির্ভর প্রণোদনা প্রত্যাহার বাস্তবায়নের প্রক্রিয়ার ৩য় ধাপ জুলাই নয়, আসছে বছরের জানুয়ারি থেকে বাস্তবায়ন হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। চমক দেওয়ার জন্য তো আমরা আসি নাই, আমরা মোট করে একটা ভাঙা গাড়িটাকে ঠিকঠাক করে, বা যেটা আমরা খাদের কিনে চলে গেছিলাম, আমরা ঠিকঠাক করে নিয়ে আসা। এবং এখানে চমক দেওয়ার মতো একেবারে কিছু করার কিন্তু নাই। গ্রামের মেঠো পথ কিন্তু হাইওয়ে হয়, অতএব পুরোনো পথ চললে যে খুব দোষের তেমন না। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। আমি একটা ভালো শব্দ ইউজ করলাম, উইক, দুর্বল। দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। এখানে অর্থ উপদেষ্টাকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যাপারটি উদ্বেগ ও দুশ্চিন্তার। আজহার লিমন, এখন, ঢাকা।